আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সিনিয়র সাংবাদিক সুধা রানী মিত্র তিনি কথায় কথায় একটা জিনিস বলতেন, কত রঙ্গ দেখালি গুয়ে তুলসী তলায় শুয়ে শুয়ে। এখন বাংলাদেশ সরকারের যে অবস্থা, তাতে ভারতের সব লোকজন খেক শিয়ালের মতো খ্যাক 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 করে হাসছে। একদিন ধরে কত নাটক হলো। প্রথমে তো একবার সুযোগ পেয়ে আমাদের পূর্বতন যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এসে একবার প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলেন। প্রধানমন্ত্রী বললেন ওইটা বাদ দিয়ে বাকি কথা বলুন। তারপরে চিঠির পর চিঠি, চিঠির পর চিঠি, কিন্তু কোনো চিঠির উত্তর তো ভারতবর্ষ দেয় না। সেই নিয়ে কত আলাপ, আপনাদের খবরের কাগজ শেখ হাসিনাকে বন্দি করে রেখে দিয়েছে, তাকে কাতার পাঠিয়ে দিচ্ছে, তাকে রাশিয়া পাঠিয়ে দিচ্ছে, তাকে দুবাই পাঠিয়ে দিচ্ছে, অনেক কিছু হলো। তারপর এলেন খলিলুর রহমান, তিনি এসেও দিন দরবার করলেন যে শেখ হাসিনাকে ফেরত দিন। এবার যখন শেখ হাসিনা বললেন আমি এবার ফেরত যাব, দেশে ফিরব মাথা উঁচু করে, তখন সব শুকিয়ে মাঠ হয়ে গেল। প্রথম তো মুখ দিয়ে কথা সরছিল না। এখন গতকালকে সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি পরিষ্কার বলে দিলেন যে ভারতবর্ষেই তার কাফন দাফন হয়ে গিয়েছে, আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা আর ফিরবেন না। তাই আমার দিদিমার কথাটা মনে পড়ে গেল, কত রঙ্গ দেখালি গিয়ে তুলসী তলায় শুয়ে শুয়ে। এখন যদি শেখ হাসিনা ফিরে আসেন, তাহলে ওনাদের যে হাল হবে সেটা তো ওনারা খুব ভালো করে জানেন। কারণ কি কি পাপ করেছেন এই বিএনপির লোকজন, জামাতের লোকজন আর ইউনূসের লোকজন, সেটা তো সবাই জানে। শেখ হাসিনা আরো বেশি জানেন। পাবলিক আছে খেপে, শেখ হাসিনা যদি প্রত্যাবর্তন করেন, করবেন তো বটেই, উনি যখন বলেছেন ভেবে চিন্তেই বলেছেন। কঠিন, তার সিদ্ধান্ত খুব কঠিন হয়। একবার যদি মনে করেন যে আমি এটা করব, তাহলে উনি করেই ছাড়বেন। তো এখন ওই কথা শোনার পর আমাদের সাউথ ব্লকে সব ফিসফাস হচ্ছে, কেউ মুচকি হাসছেন। জয়শঙ্করজি ভালো কথা বলেছেন, জয়শঙ্করজি বলেছেন এগুলো সব স্টানবাজি। উনি তো কালকে রাতে এবারে বেরিয়ে গেছেন বিদেশ, যাওয়ার আগে তিনি বলে গেছেন ঘরোয়া আলোচনা, এগুলো সব স্টানবাজি বাংলাদেশের। আমি জানতাম যে এই স্টানবাজি বেশি দিন টিকবে না। আমি ওই জন্য মোদিজিকে বলেছিলাম আপনি একবার বলুন যে হ্যাঁ আমরা প্রত্যর্পণ করে দিচ্ছি, দেখবেন নেবে না। ওরা এতটাই ভয় পায়। এখন দেখা গেল যে সত্যি সত্যি ডক্টর জয়শঙ্কর অত্যন্ত বুদ্ধিমান মানুষ। তার যে আগাম চিন্তা ভাবনা কতদূর বিস্তৃত হতে পারে, সেটা কিন্তু সালাউদ্দিন সাহেব প্রমাণ করে দিলেন। এত ভয় শেখ হাসিনাকে, আমাদের ওই ডক্টর ইউনূস, তিনি তো ঢপ মেরে মেরে পুরোটা চালিয়ে দিলেন। ওনার রেখে যাওয়া সমস্ত রেশন 1.5 বছরে বিলি করে নিজে দিচ্ছি এমন একটা ভাব করলেন। তারপরে বিদ্যুৎ নিয়ে এত ঝামেলা টামেলা হলো, সব কিন্তু শেখ হাসিনার সব করে রেখে যাওয়া। বিদ্যুৎ বলুন, খাদ্য বলুন, আপনি শিল্প বলুন, কলকারখানা বলুন, আপনার এই যে ভারতে যে আপনার দিয়েছিল যত সুযোগ সুবিধে, হ্যাঁ, ট্রান্সপোর্টেশনের, সেইগুলো বলুন, সবই তো ভারতে ওনার করে দেওয়া, ভারতের সঙ্গে চুক্তি করে। এই যে এত আপনারা বললেন এত বিলিয়ন টাকা উনি মেরে দিয়েছেন। ইউনূস গভর্নমেন্ট চলে গেল, বিএনপি সরকার চলছে, কিন্তু এখনো পর্যন্ত সেই কথাটা কেউ বলেন না। এখন উল্টো দিকে ব্যাপারটা ঘোরানোর জন্য ছোট ব্যাপারকে বড় করে দেখানো হচ্ছে।
সরি। এখন জুলাই সিডিআই একটা শুরু হয়েছে, সেই নিয়ে আমি বিস্তারিত বলবো না। ওর মধ্যে ঢোকাটা আবার ঠিক মনে হচ্ছে আমার বিষয়ের মধ্যে পড়ে না, ওসব না ঢোকাই ভালো। নোংরা বিষয় ওর মধ্যে না ঢোকাই ভালো, এগুলো আপনাদের ওখানে ভালো চলে। তো এখন সেদিকে একটা চাউর করে দিয়ে মোটামুটি শেখ হাসিনার ব্যাপারটা একটু ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু চারিদিকে এই সোশ্যাল মিডিয়ায় যেভাবে আলোচনা হচ্ছে বাংলাদেশে, তাতে মনে হচ্ছে সরকার বেশ ভয় আছে। ওনাকে গেলে তো ওনাকে জেলে পুরবেনি আমরা জানি, কিন্তু ভারত তখনই পাঠাবে যখন কাউন্সিল অ্যাক্সেস দেবেন। মনে রাখবেন, ভারতবর্ষের কাউন্সিল অ্যাক্সেস কিন্তু দিতে হবে, না হলে কিন্তু আপনাদের মুশকিল আছে। অবশ্য তার আগে কি হবে না হবে আমি তো বলতে পারবো না, তার আগে অনেক কিছু হতে পারে, সে খবরের সম্ভাবনাও অনেক বেশি। কারণ পাকিস্তান খুব নাচানাচি করছে, পাকিস্তান চাইছে একটা যুদ্ধ বাঁধিয়ে দিতে। আর যুদ্ধটা যদি পরের মাটিতে হয় তাহলে তার থেকে আর সুবিধাজনক কিছু হয় না। পূর্ব পাকিস্তান ওদের ভারতের প্ল্যান, পাকিস্তানের তো প্ল্যানে ছিল পূর্ব পাকিস্তানে যে আক্রমণ করবে। এখন সেই ক্ষতটা, পুরনো ক্ষতটা তো মলম প্রলেপ লাগানোর জন্য বাংলাদেশকে গুটি হিসেবে ব্যবহার করবে। আর বাংলাদেশের কিছু নাগরিক আছে, বুঝতেই পারছেন কাদের কথা বলছি, তারা সব দেই দেই করে নাচছে, যুদ্ধ চাই যুদ্ধ চাই। একবার যুদ্ধ দেখলে তারপরে আর দ্বিতীয়বার 100 বছরের মধ্যে বলবে আমরা যুদ্ধ, আমরা শান্তি চাই, যুদ্ধের নাম বন্ধ করবে না। যাই হোক, এখন ভারতের লোকজন একের খ্যাক 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 করে হাসছে, মন্ত্রী থেকে আরম্ভ করে মোহন ভাগবত পর্যন্ত। কালকে মোহন ভাগবত একটা স্টেটমেন্ট দিয়েছেন, বলেছেন এতটা ভীতু আমরা জানতাম না, তাহলে আগেই আমরা ওনাকে ফেরত পাঠিয়ে দিতাম। ভারতের কাছে আপনাদের 2 পয়সার দাম নেই। আমি বারবার বলি না, আপনারা চোখে চোখ রেখে কথা বলবেন, হ্যাঁ, সমান মর্যাদা চাই। সমান মর্যাদা পেতে গেলে মর্যাদার মতো কথা বলতে হবে। আপনাদের ওদেশ থেকে যারা এদেশে আসে, যাকেই জিজ্ঞেস করি সবাই বলে আমার এত বিঘে এত বিঘে এত বিঘে এত একর জায়গা আছে। আমি একদিন আমার বন্ধুকে বলছিলাম, সারা বাংলাদেশটা তো এইটুকু রে, সব লোকের জায়গা জমি যদি অ্যাসেট গুলোকে এক জায়গায় করা যায়, কাঁঠাল বাগান এত বিঘে, ধানের জমি এত একর, তাহলে পরে তো বাংলাদেশটা 3 গুণ হয়ে যাবে। এরা হচ্ছে সালাউদ্দিনের দলের লোক, তারাই এই সমস্ত বলে বেড়ায়, শুধু বড় বড় বাদ। ওই যে বলি না কাগজে বাঘ, ওই কাগজে বাঘ। তবে শোনা যাচ্ছে দিনক্ষণ উনি ঠিক করেছেন। আসল কথাটা বলি এবার, দিনক্ষণ উনি ঠিক করেছেন কোন দিন ফিরবেন। যেহেতু ভারতের একটা নিষেধ আছে যে ওখানে তাহলে একটা বিস্তর গন্ডগোল এরা পাকিয়ে দেবে, কারফিউ জারি করে দেবে, প্রচন্ড মারপিট শুরু করে দেবে, তাই আগাম উনি কিছু জানাবেন না, শুধু হয়তো 10-12 ঘন্টা আগে একটা মেসেজ উনি ঢাকাবাসীকে দিয়ে দেবেন। ঢাকার যদি লোক নামে তাহলেই তো আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে, সেনাবাহিনী ঘরে ঢুকে যাবে, পুলিশ তো ভুলেও গায়ে হাত দেবে না, পুলিশের বুকে দিগি দিগি করে আগুন জ্বলছে, পুলিশ তো ফিরবে না। আর একটা কথা আপনাদের বলি, আপনাদের ডিবি আছে না, ডিবি হারুন, আচ্ছা থাক, ও কথা থাক, ওনাকে আর টেনে লাভ নেই। তো যাই হোক, কারণ আপনারা ওই দিনটার জন্য, ওই ঘোষণাটার জন্য অপেক্ষা করুন। খুব তাড়াতাড়ি ওই ঘোষণাটা আসবে, খুব তাড়াতাড়ি। আমি আগাম খবরটা আপনাকে দিয়ে দিলাম, আর বিশ্বাস করলে করবেন, না করলে না করবেন, আমার কিছু করার নেই। আমার বলার কথা আমি বলে দিলাম, উনি ঝপ করে বলবেন। এবার একটু অভিনব একটা দৃশ্য আমি দেখলাম যে আমাদের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস বেশ ঘটা করে পালিত হলো। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সেখানে ছিলেন, আমাদের মন্ত্রীরা ছিলেন, আমাদের ভারপ্রাপ্ত স্পিকার ছিলেন, অনেকেই ছিল, মানে গণ্যমান্য অনেকেই ছিলেন। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটা ব্যান্ড দল, তারা এখানে সঙ্গীত পরিবেশনা করলো।
আমাদের বিরোধী দলীয় নেতা বক্তৃতা দিলেন, অনেক কিছু হোক। আমার কাছে গেলে আপনার কাছে গেলে আমার একটাই প্রশ্ন, যে আমাদের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্য একটা দেশের স্বাধীনতা দিবস এভাবে ঘটা করে পালন করা, তাদের জাতীয় পতাকা উত্তোলন করে, এরকম দৃশ্য আপনি এর আগে কখনো দেখেছেন কিনা? না, এরকম দেখিনি। এবং এটা যখন আমি দেখলাম, আমার কাছে খালি মনে হচ্ছিল যে এটা কি আমেরিকার কলোনি হয়ে গেল, এই জিনিসটা খালি বারবার আমার মনে হচ্ছিল। কেমন? তার কারণ মানে একটা একটা স্বাধীন সার্বভৌম দেশের একটা সরকার যে এত নিচে নামতে পারে, এটা আমার কল্পনার বাইরে ছিল। তো এটা নিয়ে আমি একটা পোস্ট দিয়েছি। আর দেখেন, সবচেয়ে বড় কথা, মানে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আমেরিকা তার এই কার্যকলাপের কারণে যে গাজাতে মানে লক্ষ লক্ষ হত্যাযজ্ঞ চালাচ্ছে, ইরানে এগুলো করতেছে, সারা পৃথিবীতে বিশ্বব্যাপী তাদের কারণে আজকে সারা বিশ্বে একটা অশান্তি, মানে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। এটার জন্য তো আমেরিকা দায়ী সম্পূর্ণভাবে। খালি বাইরের লোকজন বলছে তা না, এবং আমেরিকানরা এখন এই কথাগুলো বলা শুরু করেছে। তার মধ্যে একজনের নাম আমি বলি, খুবই বিখ্যাত একজন পডকাস্ট মানে জার্নালিস্ট, টাকার কালসন। সে বলতেছে যে আমরা কি আমেরিকা মানে ইসরায়েলের কলোনি নাকি মানে আমাদের ইসরায়েলের কথা আমাদের গভর্নমেন্ট চলবে কেন? কিন্তু আমাদের টাকা, আমাদের সবকিছু। তো যাই হোক, আমার এখন এইরকম একটা প্রেক্ষাপটে যখন আমেরিকার প্রতি ঘৃণা এবং বিদ্বেষ ছড়াচ্ছে সারা বিশ্বব্যাপী, মুসলমানদের মারতেছে একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ